চলুন আজ একটা দারুণ ব্যাপার নিয়ে কথা বলা যাক। এমন একটা ধারণা যা শুধু চাষবাসের একটা নতুন পদ্ধতি নয়, বরং একটা বৈপ্লবিক চিন্তাভাবনা। আমরা কথা বলবো অ্যাগ্রো ফরেস্ট্রি নিয়ে, মানে কৃষি বনবিদ্যা। চলুন এই অসাধারণ দুনিয়ায় ঢোকা যাক। একবার ভেবে দেখুন তো, কি হবে যদি একটা সাধারণ চাষের জমি শুধু ফসল ফলানোর জায়গা না হয়ে একটা আস্ত বনের মতো কাজ করতে শুরু করে? এই একটা প্রশ্নই কিন্তু আমাদের চাষবাসের গতানুগতিক ধারণাকে একেবারে নাড়িয়ে দিতে পারে। তো অ্যাগ্রো ফরেস্ট্রি ঠিক এই কাজটাই করে। এটা এমন একটা সিস্টেম যেখানে গাছ, ফসল, এমনকি পশুপালনও একসাথে মিলেমিশে চলে। ব্যাপারটা অনেকটা এরকম যে আপনার খামারটা আর একটা ফ্ল্যাট ফ্যাক্টরি রইল না, বরং একটা জীবন্ত বহুতল ইকোসিস্টেমে পরিণত হলো। আর এই পুরো সিস্টেমের আসল হিরো হলো গাছ। গাছেরা এখানে অনেকটা নোঙরের মতো কাজ করে। এরা শুধু কাঠ বা ফলই দেয় না, বরং পুরো খামারটাকে ধরে রাখে, তার স্থিতিশীলতা আর জীবনী শক্তির মূল ভিত্তিটাই তৈরি করে দেয়। আচ্ছা, তাহলে এর পেছনের বিজ্ঞানটা কি? মানে এটা কাজ করে কিভাবে? অ্যাগ্রোফরেস্ট্রি কিন্তু কোনো জাদুমন্ত্র নয়। এটা আসলে প্রকৃতির নিজস্ব অংশীদারিত্বের নীতির ওপর ভিত্তি করে তৈরি করা একটা অত্যন্ত বুদ্ধিদীপ্ত ডিজাইন। এর মধ্যে সবচেয়ে মজার একটা ব্যাপার আছে, যেটাকে বলে নিউট্রিয়েন্ট পাম্প। প্রক্রিয়াটা কিন্তু খুব সহজ। প্রথমে গাছের গভীর শিকড় মাটির অনেক নিচ থেকে পুষ্টি তুলে আনে। তারপর সেই পুষ্টি গাছের পাতা, ডালপালায় জমা হয়। আর শেষে যখন পাতা ঝরে মাটিতে পড়ে, তখন সেই পুষ্টি আবার মাটির ওপরের স্তরে ফিরে আসে, যা অন্য ফসল খুব সহজেই পেয়ে যায়। কি দারুণ একটা চক্র, তাই না? আর কিছু গাছ তো একাই একটা সারের কারখানা। যেমন ধরুন, নাইট্রোজেন ফিক্সিং গাছগুলো বাতাস থেকে নাইট্রোজেন নিয়ে মাটিতে মিশিয়ে দেয়। বছরে প্রতি হেক্টরে প্রায় 200 কেজি পর্যন্ত নাইট্রোজেন। ভাবা যায়? এর মানে হলো বাইরে থেকে রাসায়নিক সার দেওয়ার দরকারই প্রায় পড়ছে না। চলুন এর কিছু ডিজাইন দেখা যাক। যেমন ধরুন অ্যালে ক্রপিং। এখানে ফসলের সারির ফাঁকে ফাঁকে গাছের সারি লাগানো হয়। এর সবচেয়ে বড় সুবিধা হলো এটা মাটির ক্ষয় প্রায় 50% কমিয়ে দেয় আর জল ধরে রাখতেও সাহায্য করে। এরপর আছে উইন্ড ব্রেকস। নাম শুনেই বোঝা যাচ্ছে এটা দমকা হাওয়া থেকে ফসলকে বাঁচানোর জন্য গাছের দেয়াল। এটা শুধু ফসলকেই বাঁচায় না, ফলন 10 থেকে 25% পর্যন্ত বাড়িয়েও দিতে পারে। আরেকটা দারুণ আইডিয়া হলো লাইভ ফেন্স বা জীবন্ত বেড়া। এখানে কাঁটা তারের বদলে গাছের সারি দিয়েই খামারের সীমানা তৈরি করা হয়। এতে দুটো লাভ: এক, এটা পশুদের জন্য খাবার যোগায়, আর দুই, মৌমাছি বা পাখির মতো পরাগরেণু বাহকদের জন্য একটা নিরাপদ করিডর তৈরি করে। এতক্ষণ তো আমরা গাছ আর ফসল নিয়ে কথা বললাম। এবার যদি এর সাথে পশুদেরও যোগ করা হয়, হ্যাঁ, সেই সিস্টেমও আছে, আর একেই বলে সিলভোপাস্চার। এখানে গাছ, সবুজ ঘাস আর পশু সবাই একসাথে মিলেমিশে বড় হয়। আর এর ক্ষমতা শুনলে অবাক হতে হয়, 9 টন। হ্যাঁ, ঠিকই শুনছেন। একটা সিলভোপাস্চার সিস্টেম প্রতি বছর প্রতি হেক্টরে প্রায় 9 টন কার্বন ডাইঅক্সাইড বাতাস থেকে শুষে নিতে পারে। এটা তো জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়ার জন্য একটা বিরাট অস্ত্র। কিন্তু এখানেই শেষ নয়। কার্বন শোষণ ছাড়াও এর আরও অনেক সুবিধা আছে। যেমন ধরুন, গাছের ছায়া গবাদি পশুকে প্রচণ্ড গরম থেকে আরাম দেয়। এতে চারপাশের তাপমাত্রা 5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে। এছাড়াও নানা রকম গাছের শিকড় মাটির জল ধারণ ক্ষমতা বাড়িয়ে দেয়, যা খরা আর বন্যা দুটোর ঝুঁকি কমায়। এখন এই সব শুনে হয়তো মনে হচ্ছে এগুলো খুব আধুনিক কোনো কনসেপ্ট, তাই না? কিন্তু মজার ব্যাপার হলো এর আসল জ্ঞানটা লুকিয়ে আছে আমাদের বহু পুরনো ঐতিহ্যের মধ্যেই, বিশেষ করে দক্ষিণ এশিয়ায়। এর সবচেয়ে সেরা উদাহরণগুলোর একটা যদি দেখতে হয়, তাহলে আমাদের তাকাতে হবে শ্রীলঙ্কার দিকে। সেখানে আছে ক্যান্ডিয়ান হোম গার্ডেন। এগুলোকে বিশ্বের অন্যতম প্রাচীন আর উন্নত অ্যাগ্রোফরেস্ট্রি সিস্টেম বলা যেতে পারে। বিশ্বাস করতেও কষ্ট হয়, কিন্তু একটা ক্যান্ডিয়ান হোম গার্ডেনে 100রও বেশি প্রজাতির গাছপালা একসাথে পাওয়া যায়। মানে ভাবুন একবার, কি অসাধারণ একটা জীববৈচিত্র্য। আর এই বিপুল জীব বৈচিত্র্যের ফল কি? কার্বন শোষণ। এই বাগানগুলো প্রতি হেক্টরে প্রায় 50 টন পর্যন্ত কার্বন জমিয়ে রাখতে পারে। এখানেই বোঝা যায় এই প্রাচীন পদ্ধতিগুলোর আসল জোর। অবশ্য এই জ্ঞান শুধু শ্রীলঙ্কাতেই আটকে নেই।
মায়ানমারের টাঙ্গিয়া সিস্টেম দেখুন, বা আমাদের এই অঞ্চলের গ্রামের কৃষি বনবিদ্যা, এমনকি বাংলাদেশের সেই বিখ্যাত ঘের সিস্টেমের কথা ভাবুন। এগুলো সবই প্রমাণ করে যে এই ধারণাটা কতটা ছড়িয়ে আছে আর বিভিন্ন পরিবেশে মানিয়ে নিতে পারে। তাহলে পুরো আলোচনা থেকে আমরা কি বুঝলাম? অ্যাগ্রোফরেস্ট্রি আসলে আমাদের একটা নতুন ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার পথ দেখাচ্ছে, একটা বাস্তবসম্মত পথ। পার্থক্যটা আসলে দুটো মডেলের। একদিকে আছে আমাদের চেনা চাষাবাদ, যেটা অনেকটা একটা ফ্ল্যাট ফ্যাক্টরির মতো, শুধু উৎপাদন করে কিন্তু ধীরে ধীরে মাটি আর জীববৈচিত্র্য শেষ করে দেয়। আর অন্যদিকে আছে অ্যাগ্রো ফরেস্ট্রি, একটা জীবন্ত বহুতল ইকোসিস্টেম, যা সবকিছুকে নতুন জীবন দেয় আর জলবায়ু পরিবর্তনের ধাক্কাও সামলাতে পারে। এই কথাটা অ্যাগ্রো ফরেস্ট্রির আসল দর্শনটাকে খুব সুন্দরভাবে তুলে ধরে। এটা এমন এক জৈবিক অর্থনীতি যেখানে গাছ, প্রাণী আর মানুষ একে অপরকে টিকিয়ে রাখে। এখানে কেউ একা নয়, সবাই মিলেমিশে একটা সিস্টেম তৈরি করে। তো শেষ পর্যন্ত প্রশ্নটা এটাই দাঁড়ায় যে অ্যাগ্রোফরেস্ট্রির মাধ্যমে আমরা কি শুধু মাটিকে নতুন জীবন দিচ্ছি, নাকি প্রকৃতির সাথে আমাদের নিজেদের যে সম্পর্ক তাকেও নতুন করে গড়ে তুলছি? এই ভাবনাটা থেকেই যাক।